সবাই আমার কথা শুনতে পাচ্ছে? কেউ একটু আনমিউট হয়ে বলবেন। ম্যাম আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে আমাদের বহুল অপেক্ষার পর জেনেসিস শুরু করতে যাচ্ছে মিড টার্ম রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর এক্সক্লুসিভ এক্সাম ব্যাচ। সাথে আমি আছি ডাক্তার নওশিন সাইদা তরি। এবার জুলাই সেশনে মিড টার্ম পাশ করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে। তো আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। এবং আমাদের সাথে আজকে আছেন তিনজন মেন্টর, ডক্টর ফারহানা, ডক্টর মার্জে ইসলাম অ্যান্ড ডক্টর তানজুমারা জুথি। তো আমরা আমাদের জানুয়ারি 2026-এর মিড টার্ম রেডিওলজি এন্ড ইমেজিং এর জন্য আজকে এক্সক্লুসিভ এক্সাম ব্যাচের ওরিয়েন্টেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা আজকে মিড টার্ম পরীক্ষার বিভিন্ন পরীক্ষা পদ্ধতি, কিভাবে পরীক্ষার তো আমাদের আজকে যারা যারা সাথে আছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আমাদের সাথে যে তিনজন মেন্টর আছেন তাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা তাদের মূল্যবান সময় আমাদের সাথে দিচ্ছেন। আজকে আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি শুধু একটি আমাদের পরিচিতি নয়, এটি আমাদের জেনেসিসের একটা নতুন যাত্রার সূচনা। যেহেতু মিড টার্ম সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা একটু কম থাকে, বা পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষা পদ্ধতি এটা সম্পর্কে জানার জন্য তো এখানে পুরানো প্রশ্ন পদ্ধতি সম্পর্কে বা পরীক্ষা কিভাবে হবে সেই সম্পর্কে আমাদের সাথে আজকে আলোচনা করবেন আমাদের তিনজন মেন্টর। তো প্রথমেই আমি ডক্টর ফারহানা আপুকে কিছু আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? জি, সবাই ঘুমাই গেছে? শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, আমি ডক্টর ফারহানা। আমি গত সেশনে জুলাই 2025-এ মিড টার্ম পাস করি। এখন ঢাকা মেডিকেল কলেজে আছি এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসাবে। তো আমরা আজকের ওরিয়েন্টেশনটা জাস্ট একটু অফিসিয়াল ভাবে নিচ্ছি, কিন্তু আজকের ওরিয়েন্টেশনের টপিক কিন্তু আমরা আপনাদেরকে যখন একটা লাইভ নিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, কিছুদিন আগে আমরা একটা সেশন নিয়েছিলাম যেখানে আমরা মোটামুটি মিড টার্মে আমাদের এক্সপেরিয়েন্স প্লাস আমরা কিভাবে কিভাবে পড়বো, ঠিক আছে, পড়েছি সেই সম্পর্কে আপনাদেরকে কিন্তু বলেছিলাম। তো ওইটারই আজকে একটা ভার্সন, মানে জাস্ট ওইটাই একটু অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলবো যে আমরা কিভাবে আমাদের মিড টার্মের জার্নিটা কন্টিনিউ করেছিলাম, প্লাস আমরা যে আপনাদের জন্য নতুন একটা ব্যাচ নিয়ে এসেছি যেটা হচ্ছে এক্সাম ব্যাচ। সেই ব্যাচে আমরা কি কি জিনিস ইনক্লুড করেছি আপনাদের জন্য, ঠিক আছে। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আমি সবাইকে যেটা বলি, ঠিক আছে, সেটা হচ্ছে যে মিড টার্ম পাস করা খুবই ইজি, খুবই ইজি মিড টার্ম পাস করা। কারণ আপনারা যারা 2 বছর ট্রেনিং করছেন তারা না চাইলেও দেখেন সকালবেলা 8টার সময় মেডিকেলে ঢুকেন, দুপুর 2টার সময় বের হন, ঠিক আছে। এই যে এই টাইমের মধ্যে আপনি না চাইলেও কিন্তু কিছু কিছু একাডেমিক ফিল্ম আপনার চোখের সামনে চলে আসে, আপুরা আপুরা ডিসকাস করতেছে, ঠিক আছে। মেসেজ ওই যে ভালো শোনা যাচ্ছে কিনা সেটা। আচ্ছা, আপুরা ডিসকাস করছে, ভাইয়ারা ডিসকাস করছে কোনো টপিক নিয়ে, সিনিয়রদের মানে সিনিয়ররা কি পড়তেছে এসব দেখে কিন্তু আমাদের মোটামুটি মানে আইডিয়া হয়, আচ্ছা ঠিক আছে এরকম এরকম পড়তে হবে, ঠিক আছে। তো মিড টার্ম আপনারা সবাই পাস করবেন। আমি আপনাদেরকে সবসময় বলছি যে মিড টার্ম পাস করা ইজি, কিন্তু আমার কাছে যেটা টাফ মনে হয়েছে সেটা হচ্ছে ফেস করা, মিড টার্মের প্রিপারেশন নেওয়া। মানে মিড টার্মের যে একটা ধরেন আমরা অনেক বছর পড়াশোনা করি না, ঠিক না। এমডিতে একটা সুবিধা হচ্ছে ওদের ব্লক ফাইনাল হয়,
তাই না? ফেজ এতে কি হয়, ওদের 3 মাস পর পর একটা ব্লক ফাইনাল পরীক্ষা হয়। তো যে কোনো পরীক্ষা হইলেই কিন্তু পড়া হয়, ঠিক আছে? কিন্তু আমাদের রেডিওলজিতে কিন্তু এরকম কোনো মানে বিশেষ করে আমরা এফসিপিএস এ যারা আছি তাদের কিন্তু এরকম কোনো সুযোগ নাই। আমরা কোনো ব্লক ফাইনাল নাই আমাদের। আমাদের দেখা গেলো টানা 2 বছর কোর্স, এরপরে মিড টার্ম, ঠিক আছে? আগে তো মিড টার্মও ছিল না, সেটা তো আরো টাফ ছিল। বাট তখন আমার হয় কি, হঠাৎ করে যখন মিড টার্মের প্রিপারেশন নিতে যাই, মানে তখন আমাদের কাছে মনে হচ্ছে আল্লাহ একটা সাগরের মধ্যে ফালাই দিছে, কি পড়বো না পড়বো, ঠিক আছে? আর দেখা গেলো আমাদের এখানে কোনো প্রপার মানে আমরা কোনো গাইডলাইন পাই না যে কোনটা মানে কি কোন ডিরেকশন আসলে পড়া উচিত। কেউ কেউ বলবে ফেজ বির মতো পড়ো, কেউ কেউ বলবে আরে তোমরা তো ফেজে মাত্র 2 বছর হয়েছে তাহলে তোমরা ফেজে, আবার বলবে না না তোমরা তো তোমাদের তো প্যাথোলজিও জানতে হবে, মানে কি একটা কেউ বলে প্যাথোলজি জানো, কেউ ফিজিওলজি জানো। তো দেখা গেলো আমরা প্রিপারেশনটা ঠিক মতো নিতে পারি না। তো এই জন্যই আমরা যখন প্রিপারেশন নিই তখন আমরা মোটামুটি ঠিক করি যে আমরা কি কি পড়ছি, এবং পরবর্তীতে আমরা যেন আপনাদেরকে বলতে পারি যে হ্যাঁ এইভাবে এভাবে প্রিপারেশন নিলে আপনারা প্রিপারেশনটা খুব ইজিলি নিতে পারবেন। আচ্ছা, এটা একটা জিনিস। আর 2 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের এবারের সেশনটা আমরা এবার কোনো লং ব্যাচ রাখি নাই, কারণ প্রথম কথা হচ্ছে যে আমরা একটা যেহেতু এবারে আমাদের টাইমটা কম, তাই না? আর আপনাদের জন্য রিসোর্স গুলা গুছানোরও একটা ব্যাপার আছে, হ্যাঁ? তো আমাদের টাইমও কম, সবকিছু মিলে আমরা হচ্ছে এবার আপনাদের জন্য এক্সাম ব্যাচটা রেখেছি। ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে আমরা জানুয়ারি থেকে একটা লং ব্যাচ চালু স্টার্ট করার, ঠিক আছে? তো এক্সাম ব্যাচ এখন যেহেতু এক্সাম ব্যাচ রেখেছি, সো আমি এই জানুয়ারিতে যারা পরীক্ষা দিবে তাদের রিলেটেড কথা বলতে চাচ্ছি, হ্যাঁ, যে তারা এই কয়েকটা মাস কিভাবে প্রিপারেশন নিবে। আমাদের আর সময় আছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাই না? সেপ্টেম্বর আজকে কয় তারিখ? আজকে 24 তারিখ, অলমোস্ট সেপ্টেম্বর শেষ, হ্যাঁ? তো আমাদের হাতে আছে 3 মাস, হ্যাঁ? তো আপনারা যারা পরীক্ষা দিবেন, বলবো যে আমি জানি আপনারা সবাই কিছু না কিছু পড়াশোনা তো শুরু করছেনই, তাই না? নিশ্চয়ই বসে আর থাকেন নাই। তো এখন যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যে আপনারা প্রতিটা শাটনের, আমি একটা প্ল্যান করেছিলাম যে শাটন দাগায় দেওয়ার। তো ওই প্ল্যান দেখে আমি আস্তে আস্তে, কারণ শাটন জিনিসটা আসলে আমি যখন আপনাদেরকে সেলম্যান দাগায় দিছিলাম, সেলম্যান তো ছোট একটা বই, দাগাইতে আমার বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু শাটন আসলে প্রত্যেকটা লাইন পড়ে পড়ে দাগাতে গিয়ে মানে আমি যেটা পড়ছি সেটা তো হার্ড কপি, এখন আপনাদেরকে সফট কপি দেখাইতে গিয়ে দেখা গেলো একটু টাইম লাগতেছে, বুঝছেন? তো আশা করতেছে আমরা মোটামুটি আমাদের এই রিসোর্স গুলা আগামী 6 মাসের মধ্যে ডেভেলপ করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর বলি যে আমাদের মেন্টর প্যানেলে আমরা হচ্ছে যারা মোটামুটি প্রিভিয়াসলি পাস করেছি তারাও আছে, যারা রিসেন্ট পাস করেছি তারাও আছে। সো মোটামুটি আমরা মোটামুটি আপনারা দেখবেন যে মোটামুটি স্ট্রং একটা মেন্টর প্যানেল আমাদের আছে আলহামদুলিল্লাহ। তো আর যেটা হচ্ছে সেটা আপনারা এখন যখন পড়বেন, ঠিক আছে, পড়ার আমি আপনাদেরকে কোর্স কারিকুলাম মানে আমাদের যে এক্সামের যে ইয়াটা আমরা রুটিনটা সাজাইছি সেটা নিয়ে আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। আজকে তো আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস, যেটা আমরা লাইভ আপনাদেরকে দেখাচ্ছি, সেটা আমি আপনাদেরকে বলেছি, এর বেশিরভাগই কথা আমরা বলে ফেলেছি আপনাদের গত ক্লাসে, মানে গত যে সেশন হয়েছে সেখানে আমরা মানে মোটামুটি অনেকক্ষণ টাইম নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা সামনের সোমবার থেকে আমাদের এক্সাম ব্যাচটা শুরু করব। তো আমাদের প্রথম টার্গেট থাকবে আমরা বিসিপিএস এর প্রিভিয়াস কোশ্চেন সলভ করব, ঠিক আছে? তো খুব ভালো হয় যদি আমরা প্রিভিয়াস যতগুলো ইয়ারের পরীক্ষা হয়েছে মোটামুটি 8টা কোশ্চেনের পরীক্ষা হয়েছে আর কি, মানে 2022 সাল থেকে শুরু হয় না, 22 সাল থেকে এখন পর্যন্ত মোটামুটি 8টা সেশনে পরীক্ষা হয়, হ্যাঁ, আমাদের ব্যাচ সহ। তো 8টা সেশনে কোশ্চেন সলভ করলে খুব ভালো হতো, বাট আমাদের যেহেতু টাইম নাই, আমরা এতগুলো কোশ্চেন তো সলভ করে দেওয়া সম্ভব না। আমরা জাস্ট আমাদের সেশনে যে কোশ্চেনটা এসেছে সেটা নিয়ে একটা সলভ ক্লাস আপনাদেরকে নিব, এসিকিউ, নট দা সিঙ্গেল বেসড পরীক্ষাটা, এসিকিউর একটা সলভ ক্লাস নিব, সেটা হচ্ছে মানডেতে, ঠিক আছে, মানে আগামী 29 তারিখে, হ্যাঁ? তো আমরা কিভাবে লিখিয়েছি, কিভাবে লিখতে হবে, আমরা টাইম কিভাবে মানে কিভাবে ইউটিলাইজ করেছি, কয়টা কোশ্চেন এসেছে, কোশ্চেন অনুযায়ী কিভাবে কি সাজিয়েছি, এই জিনিস নিয়ে আপনাদের সাথে 29 তারিখে কথা হবে। এরপর আমাদের তারপরের মানডেতে মানে 6 তারিখ থেকে মেইনলি আমাদের এক্সাম ব্যাচ শুরু, ঠিক আছে? প্রতি মানডেতে আমাদের ক্লাসগুলো হবে, মানে পরীক্ষাগুলো হবে। আপনারা অনলাইন অফলাইন দুইটাতেই অ্যাডমিট হতে পারেন, ঠিক আছে? অনলাইন হলে যদিও
অনলাইন, আমি সবসময় অনলাইন প্রেফার করি, কখনো অফলাইন প্রেফার করি। অনলাইনে আমি প্রেফারই করি না, বিশ্বাস করেন। এবং আমি এখন নিউলি যেটা শিখছি সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড করা। এটা শিখার পর তো আমি মানে অনলাইনে যেটা হয়, রেকর্ড দিয়ে মোবাইলটা ব্যাগের মধ্যে ঢুকায় ঘুমাইতে থাকি, ঠিক আছে। মানে আমার কাছে মনে হয় যে যে কোনো অনলাইনের ভালো ইউটিলাইজ তখনই হবে যদি আপনি এটা ইউটিলাইজ করতে পারেন, না হলে কিন্তু অফলাইনই বেস্ট। হ্যাঁ, এখন বলবেন যে আপু আমি অফলাইনে, আপনারা দেখেন আপনারা যখন পার্ট 1 পরীক্ষা দিচ্ছেন তখন অফলাইনটা আপনাদের জন্য কতটা ইফেক্টিভ ছিল, যে কোনো অফলাইন। কিন্তু অনলাইন কি হয় বলেন, অফলাইনে যেটা হবে আপনি এসে একা পরীক্ষা দেন বা 2 জন পরীক্ষা দেন, কিন্তু আমার কাছে মনে হয় যে অফলাইনটা বেস্ট, ঠিক আছে। এটা তো কিছুই না, এখানে পরীক্ষা খারাপ করা, পরীক্ষা এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। আপনার তো বলে না যে দেখা হবে ময়দানে, ঠিক আছে। পরীক্ষার হলে আপনি কি করে দিয়ে আসছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো মানডেতে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে প্রথম পরীক্ষাটা আমরা চেস্ট রেডিওলজি দিয়ে শুরু করব, যেখানে মোটামুটি চেস্ট রিলেটেড যে যে টপিকটা আছে সেটার উপর তো আপনাদের কোশ্চেন থাকবে। এরপর আমরা যেটা করব, সলভ ক্লাসটা একটু এক্সটেন্সিভ নেওয়ার চেষ্টা করব, যেন চেস্ট সম্পর্কে আপনাদের মিড টার্ম, যেহেতু আমরা এখন ক্লাস নিচ্ছি না, ঠিক আছে, তো আমাদের আপনাদের সাথে ইন্টারেক্ট করার একটাই সুযোগ, সেটা হচ্ছে সলভ ক্লাস। হ্যাঁ, তো সলভ ক্লাসে আমরা মোটামুটি টেস্টে আপনি কি কি পড়বেন না পড়বেন, কিভাবে কোশ্চেন আসবে, ঠিক আছে, সেই রিলেটেড চেস্ট মোটামুটি আপনাদেরকে আমরা মানে ধারণা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। একটু এক্সটেন্সিভ ওয়েতে আমরা সলভ ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। সাথে আমরা রেখেছি আপনাদের এটার সাথে আমরা এসবিএ রেখেছি, মানে টেস্টের সাথে এসবি, টেস্ট রিলেটেড তো আপনি কোশ্চেন আনসার এসিকিউ পরীক্ষা দিবেন, সাথে আপনি এসবিও দিবেন। এসবিএ মানে সিঙ্গেল বেস্ট, তো আপনাদের একটা পেপার আপনারা জানেন সিঙ্গেল বেস্ট পরীক্ষা হয়। তো সিঙ্গেল বেস্ট পরীক্ষার তো প্রিপারেশন এখন তো আবার ওই পার্ট 1 এর মতো বসে বসে সময় নেই, তাই না। তো আমরা এটার সাথেই একটা এসবিএ পরীক্ষা রাখবো, অল্প কয়েকটা কোশ্চেন থাকবে, ঠিক আছে। তাহলে চেস্ট রিলেটেড আপনার এসিকিউর প্রিপারেশনও হয়ে গেল, এসবি এর প্রিপারেশনটাও হয়ে গেল, যদি আপনি পরে পরীক্ষা দেন, পড়াশোনা করে পরীক্ষা দেন। সাথে আমরা চিন্তা করে দেখলাম আমাদের সবচেয়ে বেশি ল্যাকিং কোথায় বলেন তো, কন্ট্রাস্ট এবং পজিশনিং, এই দুটো তো আমরা পড়িই না। হ্যাঁ, আমি তো মনে হয় আমরা মনে হয় পরীক্ষার 1 মাস আগে এমন হয়েছে কিছু 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 পজিশনিং পরীক্ষার হলে দাঁড়ায় পড়ছি, বুঝছেন, যেটা আসছে সেটা আমি পরীক্ষা হলের মধ্যে দাঁড়ায় পড়ছি। তো সেটাই বললাম যে এটা কিন্তু ধরেন আমরা পড়তে পারছি, ঠিক আছে, আমরা সুযোগ পাইছি বই খুলে পড়ে ফেলার জন্য, কিন্তু আপনারা নাও সুযোগ পাইতে পারেন, তাই না। তো এই জন্য যেটা করবেন, আমাদের এখন থেকেই প্রিপারেশন নিলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো আমরা চেস্ট রিলেটেড কন্ট্রাস্ট কি কি আছে বলেন তো, বেরিয়াম সোয়ালো, তাই না। তো আমরা বেরিয়াম সোয়ালোটা মোটামুটি এই যে এক্সাম নাম্বার 1-এই আমরা আপনাদের এই অস্কি বলেন অথবা এই বেরিয়াম সোয়ালো থেকে যেরকমই কোশ্চেন আসে আর কি, সেটা আমরা এখানে দিয়ে দিব। মানে তাহলে কন্ট্রাস্টটাও আপনার পড়া হয়ে গেল। সাথে পজিশনিং, তাহলে আপনাদের পজিশনিং কি কি পড়তে হবে বলেন তো, চেস্ট রিলেটেড পজিশনিং কি কি আছে, তাহলে পিএ চেস্ট, ল্যাটারাল চেস্ট, চেস্ট রিলেটেড যতগুলো এক্সরে আছে, ঠিক আছে, চেস্ট রিলেটেড যতগুলো এক্সরে আছে আপনি এখানে পড়ে ফেলবেন, ঠিক আছে। তাইলে হবে কি, আচ্ছা এটার সাথে কিন্তু আবার কার্ডিওভাস্কুলার আছে, সেটা পরে আসতেছি। তাহলে চেস্ট রিলেটেড যতগুলো পজিশনিং আছে সেগুলো সব আপনি পড়ে ফেললেন, তাহলে দেখেন আপনার হয়ে গেল প্রিপারেশন। সাথে কার্ডিওভাস্কুলারটাও আপনি পড়বেন। কার্ডিওভাস্কুলার থেকে আমাদের মেইনলি আপনারা জানেন এমএসটা আসে, কনজেনিটাল অ্যানোমালি গুলো বেশি আসে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনারা পড়বেন। আর এনজিওগ্রাম আসে, সিটি এনজিওগ্রাম খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, অস্কিতে আসে। হ্যাঁ, তাহলে এনজিওগ্রামটা আমরা পড়বো। হ্যাঁ, সাথে হচ্ছে এই, এরপর আসেন তারপরের মানডেতে আমাদের অ্যাবডোমেনের উপর পরীক্ষা। তাহলে দেখেন অ্যাবডোমেন রিলেটেড তো অ্যাবডোমেন প্লাস হ্যাপাটোবিলিয়ারি, টোটাল অ্যাবডোমেন প্লাস হ্যাপাটোবিলিয়ারি আমরা পড়বো, ঠিক আছে। আচ্ছা আমরা কিছু কিছু টপিক লিখে দিছি আপনাদের, মানে অবস্ট্রাকশন, পারফোরেশন, গ্যাস্ট্রিক গ্রোথ, ঠিক আছে। আপনারা প্রিপারেশন যখন নিবেন তখন আপনাদের মতো করে সাটনে আপনারা যে কেসগুলো প্রতিদিন পান সেই রিলেটেড প্রিপারেশন গুলো নিবেন। হ্যাঁ, আচ্ছা, আর এরপর হচ্ছে আমরা এই রিলেটেড কি কি বলেন তো এক্সরে পাই, দেখেন লেফট ল্যাটারাল ডিকুবিটাস, তারপর হচ্ছে অ্যাবডোমেনের সুপাইন অ্যাবডোমেন, ঠিক আছে, মানে আমরা এক্সরে করি। এছাড়া এখানে কিন্তু কিছু কন্ট্রাস্ট আছে, তাই না, এই যেমন এমআরসিপি, তারপরে হচ্ছে আমরা যদি সাইলোগ্রাম, ঠিক আছে, সাইলোগ্রামটা অ্যাড করতে হবে, সাইলোগ্রাম। তো বেরিয়াম মিল, এটা তো বলি না, বেরিয়াম মিল, বেরিয়াম ফলো থ্রু, সবকিছু, টি টিউব কোলাঞ্জিওগ্রাম, এগুলো সব আপনি মানডেতে পড়ে ফেলবেন।
মানে যেদিন অ্যাবডোমেনের পরীক্ষা হবে, হ্যাঁ, তাহলে দেখেন আপনার কন্ট্রাস্ট এবং পজিশনিং একবার হলেও তো পড়া থাকবে, তাই না? আচ্ছা, এভাবে আর কি বাকি রুটিন গুলা। এরপর আমরা এভাবে যদি 17 তারিখ পর্যন্ত, মানে 17ই নভেম্বর পর্যন্ত আমরা মোটামুটি এরকম ছোট ছোট করে পরীক্ষাগুলো নিব। এরপর আমাদের প্ল্যান হচ্ছে 2টা মক নেওয়া, একটা হচ্ছে এসবিএ নেওয়া, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে এসিকিউ নেওয়া। 2টা পরীক্ষা নিব, একটা হচ্ছে এসবিএ আর একটা হচ্ছে এসিকিউ, সিঙ্গেল বেস্ট, আর একটা হচ্ছে এসিকিউ। এই 2টা পরীক্ষা আমরা ইনশাল্লাহ দিব। তো মোটামুটি ডিসেম্বরের 1 তারিখে আমাদের প্রিপারেশন মোটামুটি যদি কমপ্লিট হয়ে যায়, এরপর এরপর আপনারা আপনাদের মতো বাসায় প্রিপারেশন নিতে পারবেন। 1 মাস আমাদের হাতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, গেল। এখন প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বলবো যে বই কোনটা কোনটা ফলো করব, এতদিনে নিশ্চয়ই আপনারা জানেন, সেটা আবার বলার কোনো মানেই হয় না, কারণ যারা পরীক্ষা দিবেন তারা এতদিনে বুঝে গেছেন যে আমরা কিভাবে প্রিপারেশন নিব। তো আমি যেটা বলবো, প্রিপারেশনের ক্ষেত্রে আপনারা প্রথম বই রাখবেন সাটন। মানে বিশ্বাস করেন, এই বইটা আপনাদের প্রথম বই, বুঝছেন? মানে এখান থেকে চার্ট তুলে দেয়, একদম লাইন তুলে দেয়। তাহলে প্রথম বই আপনার সাটন, সাটনটা আপনি রাখবেন। সাথে হচ্ছে পজিশনিং এবং কন্ট্রাস্টের জন্য আতিয়ার আপুর খাতা। এখন বলবেন যে এখন নতুন নতুন আরো খাতা কিন্তু আসতেছে, ঠিক আছে, নতুন নতুন আরো পাইছে, নতুন নতুন আরো খাতা টাতা লাগবে না, খাতা টাতা আসতেছে। তো এত খাতা আমাদের দরকার নাই, আপনি আতিয়ার আপু খাতাটা ফলো করেন, কারণ ওইটা আমরা যারা পরীক্ষা দিছি, আমরা এফসিপিএস এর কথা বলতেছি, যারা পরীক্ষা দিছি তারা মোটামুটি দেখছি যে আতিয়ার আপু খাতা যদি আমরা পড়ি তাহলে আমাদের কাভার হয়ে যায়, আমাদের এফসিপিএস এর কন্ট্রাস্ট এবং পজিশনিং কাভার হয়ে যায়। সো আরো নতুন নতুন কিন্তু খাতা আছে। আচ্ছা, কন্ট্রাস্ট এবং পজিশনিং এর যেটা বেশিরভাগ ইম্পর্টেন্ট, কন্ট্রাস্ট তো মানে প্রসিডিউরটা আপনাকে জানতে হবে, ইভেন নিজের মেডিকেলে কিভাবে প্রসিডিউরটা হয় সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আর পজিশনিং এ অবশ্যই সেন্ট্রাল পয়েন্ট কোন জায়গা দিয়ে রেটা পাস করে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনি পুরাটা না জানেন, আচ্ছা অ্যাবডোমেনের এক্সরে করবেন, আপনি জানেন কোনটা এই ইয়ার সাথে কি বলে আপনার কোনটা হচ্ছে আপনার ইমেজ রিসেপ্টরের কাছে রাখতে হবে, এটা তো আপনি জানেন, কিন্তু লাগবে হচ্ছে পজিশন, মানে আপনার সেন্ট্রাল রে কোন জায়গা দিয়ে দিবেন, অ্যাবডোমেনে কোথায় দিবেন, কিউবিতে কোথায় দিবেন, দুইটা কিন্তু আলাদা। অ্যাবডোমেনে কতটুকু নিবেন, কিউবিতে কতটুকু নিবেন, এইটুকু যদি আপনি পারেন স্যার ম্যাডামরা বুঝে যাবে যে আপনি পড়ছেন। এটা বোঝানোটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাইলে আমরা সাটন পড়বো, আতিয়াপুর খাতা পড়বো। আচ্ছা, আরো আরো আরেকটা বই, সেটা হচ্ছে আব্রাহাম। এই 3টা বই, বুঝছেন, মানে এই 3টা বই আপনার কাছে থাকতেই হবে। হ্যাঁ, আরেকটা থাকবে হচ্ছে কুলকার্নি, কুলকার্নির বই। এই 4টা বই, তাহলে কোন 4টা বলছে যদি না থাকে আজকেই কালেক্ট করে নেবেন। একটা হচ্ছে সাটন, এটা তো আমাদের মানে আমাদের একদম মেইন বই, এটা থাকতেই হবে। আতিয়াপুর খাতায় পজিশনিং প্লাস কন্ট্রাস্ট 4টা শীট আছে, হাওলাদারে পাবেন, শেষ। তারপর হচ্ছে আব্রাহাম, অ্যানাটমির জন্য বেস্ট। এখন বলবেন যে আপু রেডিওপিডিয়াতেই তো স্ক্রল করে করে আস্তে আস্তে দেখা যায়, নো, ওইটা দিয়ে আপনার পড়া হবে না। আপনার যদি আব্রাহাম একবার সলভ করা থাকে, আমরা 3 থেকে 4 বার সলভ করছি আব্রাহাম, আব্রাহাম যদি আপনার একবার সলভ করা থাকে, ঠিক আছে, এরপর আপনি যেটা করবেন আপনার যে ফিল্মগুলো আছে ওগুলোর সাথে মিলাবেন, কারণ আব্রাহামে তো সবকিছু ক্লিয়ার কাট থাকে এবং পরীক্ষা আপনাকে ক্লিয়ার কাট ফিল্মই দিবে। আমাদের একটা ব্রেইনের ফিল্ম ছিল, ঠিক আছে, একদম ক্লিয়ার কাট, এবং 10টা মার্কিং ছিল, মানে এক একটা মার্কিং এক করে, বুঝছেন, 10টা মার্কিং ছিল, অ্যানাটমি আসছে, রেডিও অ্যানাটমি আসছে। আব্রাহামটা রেডিও অ্যানাটমির জন্য মাস্ট, এটা হচ্ছে মাথায় রাখবেন, শেষ। এটা আপনাকে কিনতেই হবে, ঠিক আছে? আমি আমি হচ্ছে খুবই মানে কি বলবো কিপটা, বুঝছেন, আমি বই কেনার ব্যাপারে খুবই কিপটা। আমি চেষ্টা করি বেশিরভাগই হচ্ছে সফট কপি পড়ার জন্য, বুঝছেন, কিনতে আমার ভালো লাগে না, পড়তেও ভালো লাগে না, বাসায় পড়ে থাকে। কিন্তু না পাইলে আমি আব্রাহাম কিনতেই হয়েছে আমার, তাও মেইন কপিটা কিনবেন, পরশে পাবেন, নিউ মার্কেটে পাবেন, এটা অবশ্যই কিনবেন। তাহলে গেল। আব্রাহামের দেখবেন যে কিছু স্টার দেওয়া ছবি আছে, যেগুলোর পাশে স্টার দেওয়া, সেগুলো আপনাকে মাস্ট পড়তে হবে, ঠিক আছে? আমরা যখন প্রথমবার সলভ করছি সব করছি, কিন্তু পরের বার যখন সলভ করছি শুধু স্টার দেওয়া গুলো করছি। গেল। কুলকার্নি বইটা হচ্ছে যে সাটনের একটা ছোট ভার্সন, ঠিক আছে? কুলকার্নি এখন যেহেতু আপনাদের লাস্ট মোমেন্ট, সাটন যতটুকু পড়ছেন পাশে রাখবেন, কুলকার্নি বইটাকে একটু এমফেসিস দিয়ে পড়বেন, কারণ কুলকার্নি থেকেও লাইন তুলে দেয়, ঠিক আছে? এবং কুলকার্নিতে আরেকটা সুবিধা হচ্ছে কুলকার্নির পিছনে কিছু এসবিএ দেওয়া আছে, ঠিক আছে, যেগুলো সলভ করলে আপনি
একবার কিন্তু কমন আসছিল, আপনারা জানেন কিনা, আমাদের যে MDFCPS গ্রুপ আছে সেখানে একটা আপুর নাম ভুলে গেছে, তানজিলা না তানজি, যাই হোক, একটা আপু একবার দিছি, তখন আমরা অনেক ছোট ছিলাম, মানে আমাদের তখন 2 বছর হয় নাই আর কি, বাট এগুলো আমি সব স্ক্রিনশট নিয়ে রাখতাম। তখন আপু বলছিল যে তখনই আপু বলতেছিল 2000 মনে হয় এটা 22-এ, তো আপু মনে হয় 22-এই পরীক্ষা দিয়ে দ্বিতীয়বার, মানে প্রথম সেশন অথবা দ্বিতীয় সেশনে পরীক্ষা দিছে। আপু তখন বলতেছিল যে আপনারা সবাই কুলকার্নির এই MCQ গুলা সলভ করে যাবেন, উনি স্ক্রিনশটও দিছিল। তো কুলকার্নি ওখান থেকে আপনারা কমন পাইছে, তাহলে আমাদের কুলকার্নি কিনার আরেকটা সুবিধা হচ্ছে যে পিছনে কি থাকে, MCQ থাকে, এগুলো সলভ করলে আমাদের কনফিডেন্ট বাড়বে। ঠিক আছে, তাইলে এই 4টা বই আমাকে মাস্ট কিনতে হবে। ঠিক আছে, আর আপনাদেরকে আর বলার কিছু নাই, মোটামুটি সবই বলা হয়ে গেছে। আর বাকিটা তো ইনশাল্লাহ আপনাদের আস্তে আস্তে যখন ক্লাস নিব তখন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ডিটেলস বলবো। তো সবাই ভালো থাকেন, আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে পার্সোনাল কিছু, যদি আপনারা আমাদেরকে ইনবক্সও করতে পারেন অথবা এখনো জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বল। ও, কেমনে করবে? অনেক ধন্যবাদ কাকন আপুকে অনেক সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে বলার জন্য। এখন আমাদের সামনে আরো কিছু দিক নির্দেশনা সম্পর্কে বলবেন ডক্টর মার্জিয়া ইসলাম আপু। আপুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ তরিকে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ যে আজকে মানে আমাদের মানে অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে মিড টার্ম ব্যাচ যেন হচ্ছে আমরা শুরু করতে পারি। যদিও হচ্ছে একদিক থেকে হচ্ছে একটু খারাপ লাগা যে এই সেশনের জন্য আমরা মানে একদম শুরু থেকে আসলে শুরু করতে পারিনি, যেহেতু সময়টা হচ্ছে এখন খুবই কম। তো এর জন্য আমরা হচ্ছে চেষ্টা করেছি যে এক্সাম ব্যাচ দিয়ে হলেও অন্তত যেন হচ্ছে সবার জন্য উপকার করতে পারি। তো এক্সাম ব্যাচটা দিয়ে আমরা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি মিড টার্মের সূচনা। তো এক্সাম ব্যাচ হলেও তাও বলবো যে হচ্ছে এখন তো হচ্ছে সেপ্টেম্বর মোটামুটি শেষের দিকে, তো যারা ইনশাল্লাহ জানুয়ারিতে এক্সাম দিবেন তো তাদের জন্য তো আশা করি হচ্ছে এটা খুবই ফ্রুটফুল হবে। কারণ জানুয়ারিতে এক্সাম হলে আপনাদের মোটামুটি হচ্ছে যারা পড়তেছেন ঠিক মতো রেগুলার, তাদের আশা করি 50 থেকে 60% পড়া তো অলমোস্ট কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো বাকিটা পড়ার পাশাপাশি যদি হচ্ছে এক্সামের সাথে আসলে আমরা ওরিয়েন্টেড থাকি, আমরা সবাই জানি যে পড়ার পাশাপাশি যদি এক্সাম দিতে থাকি তখন কিন্তু পড়াটা হচ্ছে আসলে আরো ভালো হয় এবং মনে থাকে, একটা রিভিশনের মতো হয়ে যায়। এবং তাও যদি সেটা যদি আমরা মেইন BCPS প্যাটার্নে যদি সেই এক্সামটা হয়ে যায় তাহলে তো সেটা আমাদের জন্য ভালো হয়। যেমন আমরা যেটা ফেস করে আসছি যে BCPS প্যাটার্নে কি আমরা রিটেন এক্সাম যখন দিতাম তখন কি ছিল যে টাইম মেনটেনের ব্যাপারটা হচ্ছে আমাদের ছিল না, কিন্তু আমাদের ওই প্র্যাকটিসটা ছিল না। তো ওই জন্য দেখা গেছে যে অনেকেরই শুরুর দিকে পরীক্ষাটা মানে এক্সাম রিটেন হচ্ছে, রিটেনের ক্ষেত্রে বিশেষ করে যে শুরু করতে গেলেও শেষের দিকে দেখা যেত যে অনেক তাড়াহুড়া লেগে গেছে, কারণ কোয়েশ্চেন কিন্তু অনেক, দেখলে মনে হয় যেন 4টা কোয়েশ্চেন, কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের এত এত ব্রাঞ্চ। ওই ব্রাঞ্চিং গুলা সবাই হচ্ছে শর্ট করে তো অ্যান্সার দেওয়ার ওরকম অভ্যাস নাই, কারো এক্সাম দেওয়ারও প্র্যাকটিস নাই। তো দেখা গেছে যে শেষের দিকে গিয়ে আমাদের সাথে অনেকেরই আমরা শুনতাম যে শেষের দিকে অনেক তাড়াহুড়া লেগে গেছে বা এরকম। কিন্তু যে কোনো এক্সামের পাশ করার ফার্স্ট হচ্ছে পড়তে তো হবে, পাশাপাশি হচ্ছে কোনো কোয়েশ্চেন ছাড়া যাবে না। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন ছাড়া যাবে না। তো রিটেনে যদি হচ্ছে ছোট ছোট, তো দেখা গেছে যে একটা কোয়েশ্চেন ছাড় হয়ে গেলেই তখন মনে হবে যেন অনেক বেশি আফসোস লাগবে। তো এক্সাম ব্যাচটা আমি মনে করি যে সেই ক্ষেত্রে আপনাদের সবার জন্য খুবই হচ্ছে একটা মানে হেল্পফুল হবে এটা। আর আর যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য, যাদের এখন পর্যন্ত প্রিপারেশন নেওয়া হয় নাই, অনেকেই আছে যে প্রিপারেশন নেওয়া শুরুই করে নাই বা মাত্র শুরু করছে, তাদের জন্য এটা অনেক ভালো হবে যে পড়াটা হচ্ছে গোছানো হয়ে যাবে। যেহেতু এক্সাম, দেখা গেছে যে প্রত্যেকটা সিস্টেম আমরা 1 সপ্তাহের জন্য টাইম দেওয়া, তো 1 সপ্তাহের মধ্যে দেখা গেছে যে প্রত্যেকটা সিস্টেমই আশা করি কাভার হয়ে যাবে। তো ওইটাই। তো এক্সাম প্যাটার্নে যেটা হচ্ছে আপু বলে গিয়েছেন যে আমরা সিস্টেম ওয়াইজ করার চেষ্টা করেছি, এবং সিস্টেম ওয়াইজ আপনাদের প্রত্যেকটা সিস্টেমেরই এক্সামের সাথে আপনাদের একসাথে SBA, SAQ, OSPI, হ্যাঁ, তিনটাই আপনারা একটা এক্সামের দিনে হচ্ছে সিস্টেমের এক্সামের দিনে আপনারা ফেস করবেন। মানে একই দিনে আপনার SBA, SAQ এবং OSPI তিনটাই আমরা দেওয়ার চেষ্টা করব। তো সেই সাথে তখন দেখা যাবে কি আমাদের ওই সিস্টেমের সাথে ওই সিস্টেম রিলেটেড আপনাদের OSPI, অ্যানাটমি, SBA সবই আশা করি কাভার হয়ে যাবে।
তো এখন আসি হচ্ছে পড়ার প্যাটার্ন নিয়ে। বই যেটা লাগবে সেটা তো হচ্ছে আপু বলেই দিয়েছেন। আর টাইমের ব্যাপার যেটা, হ্যাঁ, পড়ার প্যাটার্নটা যেটা বলবো যে শুধু আমি একটা জিনিস অ্যাড করতে চাই। পড়ার প্যাটার্নটা আমরা যেটা মনে করি যেন পরীক্ষার আগে মনে করি যেন সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে খালি পড়তে থাকবো, ঠিক আছে? কিন্তু আমি রেডিওলজির ক্ষেত্রে বিশেষ করে আমি এটা মনে করি যে হচ্ছে রেডিওলজির ক্ষেত্রে পড়াটাই মেইন না, আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। আমি সবাইকে অনুরোধ করব যে পড়ার পাশাপাশি আপনারা প্র্যাকটিক্যাল যে এই যে ডিউটি টাইমটাতে যতক্ষণই ডিউটি করেন সেই ডিউটি টাইমটা একটু মনোযোগ দিয়ে করার, সেটা যেন আপনার এক্সামে কাজে লাগে সেভাবে পড়ার। সাপোজ আপনি আজকে 20টা ফিল্ম দেখতেছেন বা 10টা ফিল্ম দেখতেছেন, সেই 10টা ফিল্মই যেন হচ্ছে আপনার এক্সামে কাজে লাগে। মানে মনে যেন না হয় যে আমার ডিউটি টাইমটা আমার শুধু ফাউ গেল, এটা না। কোনো ডিউটি টাইমই কখনোই আসলে ফাউ যায় না, ট্রেনিং টাইম কখনোই ফাউ যায় না। আপনারা ওই টাইমটাতেই চেষ্টা করে ফেলবেন যে হ্যাঁ আমি আজকে 10টা ফিল্ম দেখতেছি, 10টা ফিল্মেরই আমি তখন সেই সাথে সাথে অ্যানাটমিটা দেখে ফেলবো। তাহলেই কিন্তু আপনার এক্সামের জন্য কাজে লেগে যাবে। বা হচ্ছে যে কোনো হচ্ছে প্যাথোলজি, যেটা হচ্ছে আসলে এক্সাম জন্য ইম্পর্টেন্ট প্যাথোলজি, সেই প্যাথোলজিটাও কিন্তু ভালো করে আপনার লেখা হয়ে গেলে বা দেখা হয়ে গেলে একবার কিন্তু আপনার এক্সামের জন্য পড়া হয়ে যায়। প্লাস পাশাপাশি আপনার যে রিডিং পার্টনার বলেন বা আপনার সাথে সামনে এক্সাম দিবে বা আপনার সাথেই দিবে, এদের কারোর সাথে ফিল্মের যে রিডিংটা বলা, যে ফিল্মটা কিভাবে রিড করতে হয় একটা ফিল্ম, সেটা রিডটা করাটা প্র্যাকটিস করবেন ডিউটি টাইমে। ওইটার জন্য আলাদা করে ওই পড়ার টাইম থেকে হচ্ছে সময়টা নষ্ট করার দরকার নেই। এই জিনিসগুলো আপনারা ডিউটি টাইমগুলোতেই হচ্ছে সময়টা কাজে লাগাতে পারেন। এইটা তাহলে দেখা যাবে যে পড়ার পাশাপাশি, কারণ আমরা শুধু পড়েই গেলাম, ওই প্র্যাকটিক্যালি এটা না হওয়ার কারণে অস্পিতে এবং অস্কিতে আমাদের সবারই এই জিনিসগুলো হচ্ছে আসলে কিন্তু অনেকের মানে হ্যাসেল হয়, ঠিক আছে? তারপরে আসি যদি এক্সাম টাইম সম্পর্কে, এটা আশা করি লাস্ট সেশনটাতে যারা করেছেন তারা সবাই জানেন যে এক্সাম টাইমটা যে বিসিপিএস এর প্রথম দিন আমাদের এসবিএ হবে। এসবিএ হবে প্রথম দিন। এসবিএ তে আমাদের 50টা কোশ্চেন থাকবে। ইচ কোশ্চেনের আপনাদের নাম্বার থাকবে 2 করে, 2 করে 50টা এসবিএ থাকবে। তো এসবিএ আশা করি যারা পড়ে তাদের সবারই এসবিএ ভালো করতে পারে, যদি পড়ার সাথে সবাই থাকে ভালো করবে সবাই। তারপর এসএ কিউ, এসএ কিউ দেখা যায় যে এখন কিন্তু দিন থেকে দিন রিপিট কোশ্চেন কেন মানে আস্তে আস্তে কিন্তু টাফ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রিপিট কোশ্চেন আসেই না তেমন। হ্যাঁ, রিপিট কোশ্চেন কেন, টপিকও মিলে না, টপিকও মিলে না। তো এই ক্ষেত্রে আমাদের এখান থেকে উঠানোর উপায় কি? এখন আপু আমরা তো এখন 2 বছরে সব শেষ করে ফেলতে পারবো, তা তো সব শেষ করা তো আমাদের অবশ্যই সম্ভব না, কিন্তু হাইয়েস্ট পসিবল যতটুকু সম্ভব ততটুকু পড়ে যাওয়ার চেষ্টা করব। কি আমরা যেন আমাদের কমন জিনিসগুলো যেন আমাদের ভুল না হয়। আমরা ডেইলি হচ্ছে ট্রেনিং টাইমে আমরা ডেইলি যে ডিজিজগুলো পাই বা যে ডেইলি যে স্যার ম্যাডামদের মুখ থেকে যে কথাগুলো বেশি শোনা যায়, সেই জিনিসগুলোর উপর জোর দিয়ে পড়ার চেষ্টা করব। হ্যাঁ, তো দেখা গেছে যে ওগুলার থেকে ওগুলার আইডিয়াটা যদি ভালো থাকে, ওগুলার বেসিক যদি ভালো থাকে, দেখা গেছে ওই প্যাটার্নের কোশ্চেন আসলে অ্যান্সার করলে যদি কোনো আনকমন টপিকও আসে, আপনার কমন টপিক দিয়ে আপনার নাম্বার উঠে গেলে ওই আনকমন টপিকটা আপনার অত বেশি হেরফের করবে না। তো ওইটা মোটামুটি রেসিডুয়াল নলেজ দিয়ে যতটুকু সম্ভব অ্যান্সার করা যায়। আর তারপর যেটা প্রথম দিন যেটা বললাম যে এসবিএ হবে, সেকেন্ড দিন এসএ কিউ। এসএ কিউ আমাদের থাকবে হচ্ছে 100 মার্কসের। 100 মার্কসের 4টা প্রশ্ন থাকবে। 4টা প্রশ্ন, তার মানে কি ইচ প্রশ্ন আমাদের 25 করে। তো ওই 4টা প্রশ্নের মধ্যে আপনাদের আবার 5টা করে ভাগ থাকবে, ঠিক আছে? ওই 5টা প্রশ্নের আবার প্রত্যেকটার ছোট ছোট করে এরকম 1 2 3 করে 3টা থাকে। তাহলে আমাদের মোট কয়টা হইলো? 3 5 15, 4 15 60, 60টা প্রশ্ন আপনাদের 3 ঘন্টা টাইমে দিতে হবে। হ্যাঁ, তার মানে কি সময়টা কিন্তু খুবই কম। তো এইভাবে দেখবেন যে আপনাদের একদম মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য দেখা যাবে যে হচ্ছে 7 থেকে 8 মিনিটের মধ্যে হচ্ছে কিন্তু ইয়ে করতে হবে। কারণ প্রত্যেকটা গ্রুপের জন্য দেখবেন 4টা গ্রুপের জন্য 4টা আলাদা আলাদা খাতা থাকে বিসিপিএস এর, এবং প্রত্যেকটা খাতার আলাদা আলাদা করে গোল্লা ভরাট থাকে, আলাদা আলাদা করে নাম লিখতে হয়, আলাদা আলাদা করে আপনাদের সাবজেক্টের নাম লিখতে হয়, সবকিছু লিখতে হয়, রোল লিখতে হয়। ওইগুলো লিখতে লিখতেও দেখা গেছে যে প্রথম 10-15 মিনিট কিন্তু চলে যায়। আবার কোশ্চেনটা দেয় হচ্ছে খাম করা কোশ্চেনে, স্ট্যাপলার করা থাকে, ওইটাও খুলতে খুলতে সবকিছুতে কিন্তু প্রথম 10-15 মিনিট চলে যায়। কোশ্চেনটাও একবার পড়া লাগে। তো ওই অনুযায়ী হ্যাঁ এটাই মার্জিন টানতে হয়, ঠিক আছে? হ্যাঁ, বৃত্ত ভরাট আছে। তো প্রত্যেক 4টা খাতার জন্য কিন্তু অনেক সময় যায়। তো আর এমনি তো রিটেনের আলাদা টাইম তো এমনিতেও কম। তো আপনারা মোটামুটি ধরে রাখবেন যে প্রত্যেকটা ছোট ছোট প্রশ্ন আমরা 5 থেকে 6 মিনিটে শেষ করার চেষ্টা করব। তাহলে কি পড়ার প্যাটার্নটা ওভাবে হতে হবে, একদম টু দা পয়েন্ট বা টু দা স্পেসিফিক। আমরা একদম ব্রডে পড়ার প্রিপারেশনও যখন নিব, আমরা একদম ব্রডে প্রিপারেশন নিব না।
আমরা চেষ্টা করব যে কোনো টপিক পড়ার সময় যে খুবই ছোট ছোট একদম ওইটার যে মেইন পয়েন্টগুলা সেই মেইন পয়েন্টগুলা মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এটা হচ্ছে পড়ার প্যাটার্নটা যেটা বললাম। তারপরে টাইমটাও বলে ফেললাম, কোশ্চেন নাম্বারও বলে ফেললাম। দেন এটার পরে আপনাদের প্র্যাকটিক্যাল এক্সামের টাইম, এটার রেজাল্ট হবে। রেজাল্ট দেখা যাবে যে হচ্ছে 5-6 দিন পরে দিবে। রেজাল্টের পরে যারা যারা পাশ করবে তারাই প্র্যাকটিক্যাল এক্সামে বসতে পারবে। প্র্যাকটিক্যাল এক্সামের দিন আপনাদের প্রথমে 10টা অসপি থাকবে, অসপি স্টেশন। প্রত্যেকটা স্টেশনের মার্কস থাকবে 10 করে এবং টাইম থাকবে 5 মিনিট করে। 5 মিনিট করে এবং অসপি মোটামুটি আশা করি কভার করা যায়। অসপির মধ্যেও দেখা গেছে যে একটা দুইটা স্টেশন এটা মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, একটা দুইটা স্টেশন আমাদের আনকমন পড়বে। এটা স্যার ম্যাডামদেরই অভ্যাস যে একটা দুইটা স্টেশন আমরা কঠিন কঠিন দিব, মানে পোলাপাইনকে হচ্ছে আমরা এরকম বিপদে ফেলাবো। ঠিক আছে, বা এখন ওই একটা দুইটা স্টেশন আমরা মেন্টালি যদি আগে থেকে সেট হয়ে যাই যে এরকম কঠিন আসবে, আসতে পারে, তাহলে হচ্ছে কি যে মেন্টালি প্রিপেয়ার থাকলে পরের স্টেশনে গিয়ে আমাদের হচ্ছে খারাপ লাগবে না। দেখা গেছে যে একটা স্টেশনে গিয়ে না পারলে ওইটা পরের স্টেশনে গিয়ে ইফেক্ট পড়ে, এই জিনিসটা করা যাবে না। ঠিক আছে, এটা অসপিতে। কিন্তু বাকি স্টেশনগুলো মোটামুটি ভালোভাবে অ্যান্সার করলে এগুলো কাভার হয়ে যায়, কঠিন কঠিন স্টেশন আসলেও কাভার হয়ে যায়। এটা মেইন কথা হচ্ছে যে যেটা আমাদের মেন্টালি মানে স্ট্রং থাকার চেষ্টা করতে হবে অসপি স্টেশনে, যেন হচ্ছে আমাদের পাড়া স্টেশনে যেন ভুল না হয়। অসপির পরে আপনাদের ওই দিনেই আপনাদের অস্কি হবে। অস্কির 5টা স্টেশন থাকবে। 5টা স্টেশনে দুইটা দুইটা করে আপনাদের ফিল্ম বলেন বা কোশ্চেন বলেন, ওগুলা 5 মিনিট 5 মিনিট করে থাকবে এক একটা কোশ্চেনের জন্য। এবং ওই কোশ্চেন গুলা ম্যাডামদের টার্গেটই, স্যার ম্যাডামদের টার্গেটই থাকে যে ওই কোশ্চেনগুলো আপনারা অ্যান্সার করতে পারলে মোটামুটি সবারই তারা পাশ করবে। ঠিক আছে, মানে ওগুলা পারা লাগবে উনাদের। তারপরে ওগুলা পারার পরে আপনি যদি ভালো করেন তখন আপনাদেরকে স্যার ম্যাডামরা এক্সট্রা কোশ্চেন করবে, কিন্তু ওইটার উপর আপনার মার্কস হেরফের করবে না। মার্কস মেইন ডিপেন্ড করবে আপনার যে অস্কিতে স্যার ম্যাডামদের সামনে কিছু সেট করা কোশ্চেন থাকে সেটার উপরই ডিপেন্ড করে। ঠিক আছে, তো ওগুলোও মোটামুটি সবাই পারা যাবে। ওখানেও আপনাদের মেন্টালি সেট আপ থাকতে হবে যে একটা দুইটা স্টেশন বা একটা দুইটা ফিল্ম হচ্ছে কঠিন থাকবে, ওগুলাতে ঘাবড়ানো যাবে না। আর যেটা প্যাথোলজি নিয়ে স্যার ম্যাডামরা অত বেশিও হচ্ছে হেরফের করে না, যেটা মনে হয় যে এই 2 বছরের ট্রেনিং এ যে আমার যে প্যাথোলজি একদম অ্যাকুরেট ডায়াগনোসিস হতে হবে সেটা না। মেইন কথা হচ্ছে যে আমাদের অ্যানাটমি বা যে কোনো একটা ডিজিজও যদি থাকে, ফিল্ম থাকে, সেটার লোকেশন যেন ঠিক করতে বলা। যেমন হচ্ছে লিভারের মধ্যে কোনো একটা লেশন দিয়ে ফিল্ম দিয়ে দিল, ওইটার মধ্যে ওই লেশনটা ডায়াগনোসিসের চেয়ে স্যার ম্যাডামরা বেশি পছন্দ করে যে আপনি ওই লেশনটা লিভারের কোন সেগমেন্টে আছে সেটা জানেন কিনা, মানে আপনি সেগমেন্ট চিনেন কিনা। বা হচ্ছে ওইটাতে হচ্ছে ওখান থেকে আপনার কোন একটা ভেইনে বা কোনো ভেসেলে ইনভেশন আছে, ঠিক আছে, কোন ভেসেলে ইনভেশন আছে সেই ভেসেলটা আপনি চিনেন কিনা। ঠিক আছে, বা এটা প্যাথোলজিটার হচ্ছে বা সিকোয়েন্স, কোন একটা ফিল্ম দিছে সেই সিকোয়েন্সটা আপনি চিনেন কিনা, এটা এই সিকোয়েন্স কেন, কিভাবে চিনলা। ঠিক আছে, এরকম। বা ওটার মধ্যে আপনাকে অ্যানাটমি দেখাতে বললে সেই অ্যানাটমিটা দেখাতে পারতেছেন কিনা। হ্যাঁ, বা ফিল্মটা কিসের ফিল্ম সেটার ফিল্মটা রিড করতে বলবে, সেই ফিল্মটা আপনি রিড করতে পারতেছেন কিনা। হ্যাঁ, টাইটেল অফ দ্য ফিল্ম ওইটা আপনি ঠিক করে বলতে পারতেছেন কিনা, এগুলা। তো আমরা চেষ্টা করব যে কঠিন কঠিন দিকে না যেয়ে আমরা মোস্ট কমন টপিক ডেইলি ট্রেনিং লাইফে হচ্ছে আমরা যেগুলা দেখি সেগুলা বিশেষ করে সেগুলোর উপর জোর দিয়ে পড়ার চেষ্টা করব। তো এটাই ছিল মোটামুটি আমার বলার ইয়ে। আর আশা করি হচ্ছে সবার জন্য হচ্ছে আমরা এক্সাম ব্যাচের মাধ্যমে হচ্ছে ভালো মতো মিড টার্মের সূচনা করতে পারবো। সবার কাছে দোয়া চাইছি, আর আপনাদেরও হচ্ছে সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মার্জি আপু, পরীক্ষা সম্পর্কে, পরীক্ষার পদ্ধতি সম্পর্কে অনেক সুন্দর করে বিস্তারিতভাবে বলার জন্য। এখন আমাদের সাথে মানে আরো কিছু যোগ করবে ডক্টর তানজুমারা জুথি। আসসালামু আলাইকুম। আমার আগে কাকুন আপার মাঝে অনেক কিছুই বলে ফেলেছেন, আমার আসলে তেমন কিছু বলার বাকি নেই। ওগুলোই আমি আবার একটু বলতে চাচ্ছিলাম যে আসলে মিড টার্মে সেগুলোই কেসই আসে যেগুলো আমরা প্রতিদিন ডেইলি আমাদের ওয়ার্ক প্লেসে সবসময় ডিল করি, যে কেসগুলো দিয়ে অ্যাবনর্মাল কিছু খুব কমই আসে। সেহেতু আমাদের যেটা আসলে শুরু থেকেই করা উচিত যে সব সময় কমন কেসগুলো আমাদের আসলে ডেইলি যদি আমরা ডিপার্টমেন্টে একটা দেখি সেটা সাথে সাথে পড়ে ফেলা উচিত, তাতে আমাদের প্রিপারেশন অনেকটাই হয়ে যায়। এবং ফিল্ম রিডিং, যেটা আমার ক্ষেত্রে পার্সোনালি আমি ফেস করেছি, যে যদি আমরা ডেইলি ডিপার্টমেন্টে যে কোনো ফিল্ম দেখে সেটা কিভাবে টাইটেল বলবো বা ডেসক্রিপশন কিভাবে বলবো এটা যদি রেগুলার প্র্যাকটিস না করি, তখন আমরা অস্কিতে যেটা হয় আমাদের ডেসক্রিপশন বলতে ওখানে যে আমরা আটকে যাই,
সেহেতু আমাদের উচিত হবে এটা সবসময় আসলে ফিল্ম দেখে সেটা সুন্দর করে কিভাবে টাইটেল বলবো, ডেসক্রিপশন বলবো, মানে সিকোয়েন্সিয়ালি এগুলো আমাদের প্র্যাকটিস করে যাওয়া। আর জেনেসিস এই একটা মানে আমাদের সময় এটা ছিল না, এটা আমরা মিস করে গিয়েছি, তো এখন হয়েছে এটা আমি বলবো আপনারা আসলে অনেক লাকি। আপনারা এই যারা পরীক্ষা দিয়ে গেছে তাদের কাছে কিছু শুনলেও অনেক কিছু আসলে অনেক ইনফরমেশন পাওয়া যায়, যেহেতু আমাদের আসলে কোনো সিলেবাস নাই। সত্যি কথা বলতে কোনো সিলেবাস নাই, প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আগের ভাইয়া পুরাই পরীক্ষা দিয়ে যান, দিয়ে আসেন, তাদের কাছ থেকে আমরা তাদের এক্সপেরিয়েন্স শুনে শুনেই আমরা আসলে পরীক্ষা দিয়েছি। সেক্ষেত্রে আপনারা অনেক লাকি যে আপনারা একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন, সেখানে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা পরীক্ষা সম্পর্কে অনেক ভালো গাইডলাইন পাবেন এই আশা করি। আহ এই তো, আমার আসলে আগেই সব আপুরা কভার করে দিয়েছেন, আমার আসলে আর কিছু বলার নেই। আপনাদেরকে অনেক শুভকামনা। তোরে কিন্তু আমাদের সাথেই এই সেশনে পরীক্ষা দিয়েছে, তো তোরে কিন্তু আমার কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করবে তুমি। তোরি আমাদের সাথে এই সেশনে পরীক্ষা দিয়েছে। তোরি কিন্তু একদম গাজীপুর থেকে, ওর কিন্তু গাজীপুর বাসা, গাজীপুর থেকে ও কিন্তু ঢাকা মেডিকেলে প্রতিদিন এসে এসে জার্নি করে ট্রেনিং করে। গাজীপুর মেডিকেলে ও মনে হয় 1 বছর করেছে, বাকিটা লাস্ট 1 ইয়ার সে হচ্ছে ঢাকা মেডিকেলে ট্রেনিং হিসাবে আছে। তো ওর কিন্তু যেতে আসতেই তো অর্ধেক টাইম রাস্তায় কেটে যায়। তো এটার মধ্যেও সে দেখা গেল যে মিড টার্মের প্রিপারেশন নেওয়া। হ্যাঁ, তো তুমি তোমার এক্সপিরিয়েন্স বলো তো, তুমি কিভাবে এই সময়টাতে তুমি কিভাবে পড়েছিলে? ধন্যবাদ কাকন আপু। আসলে আমি যখন মানে প্রথম ঢাকা মেডিকেলে ট্রেনিং শুরু করেছি তখন মানে আমার 1 বছর ট্রেনিং করেছি গাজীপুরে, তো ওখানে হচ্ছে সিটি এমআরআই ওগুলো দেখার সুযোগ খুবই কম ছিল। আর 1 বছর মানে যখন ঢাকা মেডিকেলে আসলাম তখন তো মানে মিড টার্ম 1 বছর সামনে, তো এখানে দেখি সবাই মানে অনেক সিরিয়াস, তো আমি সেই হিসেবে মানে পড়াশোনায় দেখা গেছে যে আমি এখানে এসে সাটন কিনেছি তখন। তখন ফার্স্টে মানে এটাই সবার কাছে মানে ফার্স্টে শুনতাম যে আসলে মিড টার্ম পরীক্ষাটা কেমন হবে, মানে এটা সম্পর্কে মানে তখন আমি জানতাম না। তখন আমার কাছে শুধু বিসিপিএস এর প্রশ্নগুলো ছিল, রিটেন প্রশ্নগুলো, কিন্তু ওই যে অসপি অসসি এগুলো সম্পর্কে আইডিয়া ছিল না। তো তখন ওই যে আপুদেরকে মানে যারা পরীক্ষা দিয়েছে ওদের কাছে জিজ্ঞেস করতাম, মানে আমার প্রশ্ন প্যাটার্নটা জানতেই দেখা গেছে 3 থেকে 4 মাস লেগে গেছে। তো এখন সেই হিসেবে মানে তখন প্রশ্ন প্যাটার্নটা জানলাম, তখন ফিল্ম মানে রিটেনের সাথে সাথে যে ফিল্ম রিড করা, অসপি অসি ওগুলা ফেস করা, ওটা মানে অনেক ইম্পর্টেন্ট। তো সেটা হচ্ছে মানে বুঝতে পারলাম তখন, মানে আপুদের কাছে জিজ্ঞেস করলাম, আমাদের আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে শুনলাম। তো সেই হিসেবে মানে এখন আর আমি নিজেও আসলে জেনেসিসকে 2-3 বার ফোন দিয়েছি যে মিড টার্মের কোনো ব্যাচ হবে কিনা, ব্যাচ হবে কিনা, তখন মানে পাইনি। তো এখন আসলে এটা আজকে যারা শুনছেন তারা অনেক লাকি যে মানে এরকম একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন। কারণ হচ্ছে যে আমাদের রেডিওলজিতে এখন মানে মিড টার্মের এখন পর্যন্ত মানে কোথাও ওইরকম দিক নির্দেশনা দেওয়ার মতো মানে এখন পর্যন্ত ইয়া হয়নি। তো ওই যে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হবে বা মেইনলি যে আমাদের এসিকিউ পরীক্ষাগুলো থাকে, তো ওখানে হচ্ছে যে রিটেন তো অনেক মানে লিখে শেষ করা যায় না। আবার এসবিএ যেখানে প্রশ্ন প্যাটার্ন গুলো অপশন গুলো থাকে খুব একই রকম, যে কোনটা আনসার হবে সেটা বের করতে হলে মানে প্র্যাকটিস অবশ্যই অনেক দরকার। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে তখন আমি মানে লাস্টে 4 মাস তো এখানে আপুদের অনেক সাহায্য বা বা কাকন আপু উনি আমাকে অনেক হেল্প করেছে, যে ওনার কাছ থেকে শুনে শুনে যে সাটন ইয়া করলাম। পরে যে কুলকার্নি মানে বই কি কি লাগবে সেটাও আমি আসলে এখানে এসেই মানে ফার্স্টে আপুদের কাছ থেকে শুনে, এবং পরে যখন পরীক্ষা দিলাম তখন দেখলাম যে আসলে মানে এগুলো বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স মানে অনেক আমাকে হেল্প করেছে আর কি। তো সেই হিসেবে যে পরীক্ষা যে আমাদের মিড টার্ম দেওয়ার পরে আমার যেটা মনে হয়েছে যে আপুর কথা মতোই যে পরীক্ষাটা মানে যতটুক না কঠিন সেটা ফেস করাটা কঠিন, হয়তো পাশ করাটা তার থেকে মানে অনেকটাই সহজ। অসপি অসসি ওই স্টেশনে গেলেই ফার্স্টে দেখা যায় যে মানে ওই পরিবেশ দেখে একটা মানে ভয়ঙ্কর পরিবেশের অবস্থা, মানে মনে হয় যে একটা বড় বড় রুম, সেখানে 10টা ইয়ার মতো স্টেশন, ওগুলা দেখেই ফার্স্টেই একটা মানে আতঙ্কের অবস্থা তৈরি হয়েছিল আসলে। তো সেই হিসেবে যে এখন মানে আমরা আগে থেকে যদি ওই মানে অসপি গুলা কেসগুলো জানতে পারি, তো সেই ক্ষেত্রে এটা আসলে অনেক হেল্পফুল হবে সবার জন্য, আমার যেটা মনে হয়। আর হচ্ছে যেহেতু মানে এক্সামের তো কোনো বিকল্প নেই, আমরা পার্ট 1-এর সময় বা এখনো যে যত পরীক্ষা দিব আসলে তত বা এসবিএ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো যদি মানে এক্সাম যারা ব্যাচে মানে পরীক্ষা যারা দিবে বা সলভ
সেশনগুলো, এগুলো আসলে আমার অনেক হেল্পফুল হবে। কারণ আমি নিজে এটার ফিল করেছি যে যখন আমি পড়েছি, যে পড়তাম মানে থরলি পড়ে গেলে তো আসলে হয় না, একটা টপিক পড়লাম সেটা থেকে পুরাটা পড়লাম, কিন্তু অ্যাকচুয়ালি ওখান থেকে কোনটা জিস্ট, কোনটা মানে কি আসবে বা কোনটা আমার কাজে লাগবে সেটা বোঝার জন্য আসলে গাইডলাইন মানে দরকার হয়। তো এটাই আর কি। তখন হচ্ছে এখন যেটা মানে আমার এক্সপিরিয়েন্স তো ভালো, যে এখন যারা মানে যদি এক্সাম ব্যাচ মানে অনেক হেল্পফুল হবে আর কি। আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আমি যদি এরকম পেতাম তো আমার মানে আসলে অনেক ভালো লাগতো। থ্যাংক ইউ তরি। আসলে মানে আমি আপনাদেরকে তো একবার বলেছিলাম যে পরীক্ষাটা কিন্তু ইজি হয়, মানে আপনি আপনি পরীক্ষা যখন দিবেন তখন মনে হবে যে যে এটা তো এত ইজি, আর পাস করার পর তো মনে হয় যে কি পড়ছি আর কি আসছে, মানে কি পড়ছিলাম, মনে হয়েছিল যে ফেলই করব, এখন দেখি পাসও করে ফেলছি। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, কিন্তু কিন্তু মানে পরীক্ষায় আমি যেটা মিড টার্মে ফেস করছি, যে স্যার ম্যাডামকে ফেস করা মানে রিটেন, মানে একটা মানে কি বলবো আপনাদেরকে, রিটেন রিটেন না হয় আপনি, রিটেনের কথাই বলি, আমরা আমাদের গত 5 বছরের কোশ্চেনটা সলভ করে গেছিলাম সবাই, সবাই মোটামুটি 2-3 বার করে সলভ করছি, কারণ প্রতি বছরে দেখা গেছে যে যেহেতু সিঙ্গেল বেসড গুলো পাওয়া যায় না, তাই না, কিন্তু আমরা তো এসিকিউর কোশ্চেন কিন্তু আমরা পাই, তাই সিঙ্গেল বেস গুলো যদি কাউকে গুতায় গুতায় যদি 1-2টা করে আমরা জানতে পারি, তাও আমরা লিখে রাখছিলাম। তো 2-3টা করে যা পারছে, যার যেটা মনে আছে, এমন হয়েছে যে পার্ট 1-এর মতো একজন বলতেছে এই কোশ্চেন, আরেকজন বলে আরে এটা তো ওইটা আসছে, মানে যাই হোক টপিকটা তো জানতে পারছি যে এরকম টপিকে কোশ্চেন আসবে। কিন্তু এসএ কিউতে যেটা আমি ফেস করছি, পরীক্ষার হলে গিয়ে দেখি যে প্রিভিয়াস একটা কোশ্চেনও আসে নাই, যেখানে প্রতি বছর প্রিভিয়াস 2টা করে মানে ধরেন 4টা কোশ্চেন না, একটা কি 2টা কোশ্চেন, ওই কোশ্চেনের আন্ডারে কিন্তু আবার ছোট ছোট কোশ্চেন আছে, একটা কি 2টা কোশ্চেন পুরাপুরি প্রিভিয়াস কোশ্চেন আসে। তো ওই আশায় ছিলাম যে 2টা কোশ্চেন তো আমি মনে হয় প্রিভিয়াস কোশ্চেন পাবোই, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখি যে একটা কোশ্চেনও কমন আসে নাই। সবই হচ্ছে আমরা যা যা মানে আপনি রিপোর্ট লিখছেন আপনি পারবেন, নাহলে আপনি পারবেন না। ঠিক আছে, যেমন কার্সিনোমা সার্ভিক্সের স্টেজিং আসছে, তো এটা ধরেন আমরা কয়জনের মনে আছে বলেন তো কার্সিনোমা সার্ভিসের স্টেজিং, আর আমরা এটা মিড টার্মে আসে না, এটা ফেজ বিতে আসছে। এবারের ফেজ বিতে আমাদের মিড টার্ম থেকে 3টা কোশ্চেন আসছে। এবার বুঝেন ফেজ বিতে আমাদের মিড টার্ম থেকে 3টা কোশ্চেন আসছে, একটা হচ্ছে কার্সিনোমা সার্ভিক্সের স্টেজিং, কার্সিনোমা রেকটামের স্টেজিং, আছে এভাস্কুলার নেক্রোসিস এবিএন। ঠিক আছে, এবিএন, এই তিনটা কোশ্চেনই আমাদেরও আসছে, হুবহু একই কোশ্চেন ফেজ বিতেও আসছে, ফেজ বি ফেজ এও না। তার মানে আপনার কিন্তু মিড টার্ম বলে আপনি কম পড়বেন সেটারও কিন্তু কোনো সুযোগ নাই, ঠিক না। এখন এবিএন আসছে, এবিএন এর স্টেজিং আসছিল তাই না, হ্যাঁ, স্টেজিং আসছিল তাই না, তাহলে আপনি দেখেন এবিএন এর স্টেজিং আপনি যদি না জানেন, ঠিক আছে, তাইলে আপনি তো আনসার করতে পারবেন না। ঠিক আছে, এখন বস নিয়ে আসছে, এখন আপনার কি মনে হয় আমরা পড়ে গেছিলাম এটা, নাকি আমরা সাদা খাতা জমা দিয়ে আসছি? সাদা খাতাও জমা দিইনি, আমরা তো কিছু লিখে আসছি না, তো পাস করতাম না। এখন দেখেন যদি আপনাকে লিখতে হয় মিনিমাম কিন্তু আপনাকে জানতে হবে জিনিসটা, তো এটার জন্য তো আপনাকে ট্রেনিং এ কিছুটা হইলেও সিনসিয়ার থাকতে হবে, তাই না। যে আমি যখন বসনিয়াক লিখতেছি তখন 2F বলে একটা স্টেজ আছে, আপনারা জানেন কিনা, ঠিক আছে, তখন আমার মাথায় চালে 2F কিন্তু লিখতে হবে, ঠিক আছে, নাহলে দেখেন 1-2 তারপর 2F তারপর 3-4, হ্যাঁ, তাহলে 2 দুইটা 2 এবং 2F। ঠিক আছে, তো এই জিনিসগুলা তো আমি নিশ্চয়ই যে রিপোর্ট করার সময় যখন আমরা মোবাইলে রেডিওপিডিয়াতে স্টেজিং গুলা দেখতাম, সেটা আমার অনেক কাজে লাগছে, যে একবার তো চোখ পড়ছে, ঠিক না। তো ট্রেনিং পিরিয়ডটা কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যদিও আপনাদের এখন 3 মাস আছে, কিন্তু চেষ্টা করবেন, আপনাদের নিশ্চয়ই এখন ছুটি দেয় নাই, আপনারা তো নিশ্চয়ই এখনো ট্রেনিং কন্টিনিউ করতেছেন, বাসায় পড়ার চেয়ে হসপিটালে হসপিটালে ফিল্ম দেখা প্লাস হচ্ছে, মানে আপনি আগে আগে ছুটি নিয়ে নেবেন, আপনি আপনার কাজ শেষ করে 11টা-12টার দিকে ছুটি নিয়ে নিলেন, বাট ফিল্মগুলো দেখা, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ইভেন আল্ট্রাসাউন্ড থেকে কিন্তু ব্রেইনের, মনে রাখবেন ব্রেইনের আল্ট্রাসাউন্ড দেয়, ব্রেইনের আল্ট্রাসাউন্ড কিন্তু আসছে একবার, তো ব্রেইনের আল্ট্রাসাউন্ড আপনাকে জানতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু বেসিক। আপনি বলবেন যে আপু ব্রেইনের আল্ট্রাসাউন্ড তো আমি কখনো করি নাই, কিন্তু এটা তো আপনাকে করতে হবে। আমরা যারা ডিএমসিতে আছে আমরা কিন্তু চেষ্টা করি যে আচ্ছা ঠিক আছে, এখন তো আমি অ্যাপয়েন্টমেন্ট পারি, আমি এখন একটু ব্রেইন এইগুলো যখন স্যার ম্যাডামরা করে অ্যাটলিস্ট পিছনে দাঁড়ায় হইলেও দেখি
ঠিক আছে? ডপলার ডপলার প্রেগনেন্সি, ডপলার থেকে তো কোশ্চেন আসছে, এবং ডপলার থেকে হ্যাঁ একটোপিক প্রেগনেন্সি ডপলার। এবং এবার আমাদের একটা কোশ্চেন আসছে, তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবে একটোপিক প্রেগনেন্সি অ্যান্ড টিউবো ওভারিয়ান অ্যাবসেস। দেখেন এই কোশ্চেন আপনি যদি সারা বইও খুঁজে ফেলেন পাবেন না। আলাদা করবেন কি হয়, এটা কিন্তু আপনি যদি আল্ট্রাসাউন্ডে বসেন আপনার মেডিকেলে, হ্যাঁ, আপনি তাইলে পারবেন ডিফারেন্সিয়েট করতে। ঠিক আছে, কি পাবেন বলেন তো? একটোপিক যেটা সেটাতে একটা, কেউ মনে হয় আনমিউট হয়ে গেছে, মিউট করে দাও। একটোপিক যেটা সেটাতে আপনি কি পাবেন? একটোপিকে আপনি কি পাবেন? একটোপিকে আপনি একটা স্যাক পাবেন, ঠিক আছে, তারপরে ভিতরে একটা লাইট ফিটাস থাকতে পারে, হ্যাঁ। আচ্ছা, তারপর যদি একটোপিকটা যদি রাপচার হয়ে যায় তাহলে সেটা কি হবে? একটা ম্যাচ হিসেবে পাবেন, সাথে অ্যাডনেক্সাল ম্যাচ হিসেবে পাবেন, সাথে আপনি কালেকশন পাবেন। আমরা জানি একটোপিক কোথায় সবচেয়ে কমন বলেন তো? ফেলোপিয়ান টিউবে। তাহলে ফেলোপিয়ান টিউব এবং সাথে আপনি ওভারিটাও ডিফারেন্সিয়েট করতে পারবেন। ওভারিয়ান একটোপিক তো রেয়ার, ঠিক না? আমি নর্মাল একটোপিকটা চিন্তা করবো যেটা কমন একটোপিক। আমি ডিফারেন্সিয়েট যখন লিখছি বানাই লিখছি কিন্তু, হ্যাঁ, তারপর আমি কি লিখছি যে যদি আমি কালেকশন পাইতে পারি, ঠিক আছে। এবং পেশেন্ট সবচেয়ে বড় কথা হিস্ট্রি, পেশেন্ট আমার কি হিস্ট্রি দিবে? পেশেন্ট অ্যামেনোরিয়ার একটা হিস্ট্রি দিবে, প্রেগনেন্সি টেস্ট হচ্ছে পজিটিভ, শেষ আমার ডিফারেন্স লেখা। আর টিউবো ওভারিয়ানে আমি কি পাবো? ওখানে আমি একটা ইনফ্লামেটরি ম্যাস পাবো। ইনফ্লামেটরি ম্যাস পাইলে থাকলে ওখানে কি কি পাইতে পারি? সারাউন্ডিং ফ্যাট স্ট্রেন্ডিং থাকবে, কালার ডপলার দিলে, আচ্ছা একটোপিকে কালার ডপলার আমি যদি ডপলার দিই তাহলে রিং অফ ফায়ার পাবো। আর যেটা হচ্ছে আমার টিউবো ওভারিয়ান অ্যাবসেস, সেখানে কি পাবো? অনেক বেশি, পুরাটাই কি নিবে? কালার নিবে, তাই না? হোমোজেনাস একটা আমি কালার ফ্লো পাবো। আচ্ছা, এছাড়া সারাউন্ডিং ফ্যাট স্ট্রেনিং থাকবে, পেশেন্ট আমাকে পিআইডির ইয়া দিবে, হিস্ট্রি দিবে, ঠিক না? এরকম ব্যাপারগুলো হচ্ছে এরকম। তো এই জিনিসগুলো তো আপনাকে জানতে হলে অবশ্যই কি করতে হবে? আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। তো এই আমি এখন যেটা দেখলাম, আগে কোশ্চেন গুলো হয়তো হচ্ছে থিওরি বেস, কিন্তু আমাদের সময় থেকে যেটা দেখতেছি যে কোশ্চেন গুলা মার্কিং খুবই কম। এই যে ডিফারেন্সটা আপনাকে বললাম না, এটার মার্ক 2 বা 1.5, কত কম দেখেন। কিন্তু স্যার ম্যাডামরা কিন্তু এই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন গুলা করে। সো আপনি যদি ট্রেনিং না করেন তাহলে কিন্তু এগুলো পারবেন না। ইভেন আমরা যখন ইয়াতে অস্কি দিছি, অস্কিতে কিন্তু আমাদের একটা হার্ট ভালভের একটা এক্সরে ছিল, ঠিক আছে, একটা হার্ট ভালভের এক্সরে ছিল, এবং এটা কিন্তু রিড করতে বলছে আমাদেরকে। তো জিনিসগুলো এমন না যে আপনি তখন বললে হবে না যে স্যার ম্যাডাম আমি তো মিড টার্ম পরীক্ষা, আমি তো এটা দেখি নাই, এটা বললে হবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলা তো সবাই ভালো থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? ওয়াসিকা আপু, অভিজিৎ, তোমার কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে কারোর? কোনো জিজ্ঞাসা? আচ্ছা, কারোর কোনো প্রশ্ন নাই, জিজ্ঞাসা নাই। তো তার মানে হচ্ছে দুটা জিনিস হইতে পারে, আমরা ভালো বুঝাইতে পারি নাই, আরেকটা হচ্ছে আমরা এত ভালো বুঝাইছি যে আপনাদের কোনো প্রশ্নই নেই, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন যদি পার্সোনালিও জিজ্ঞেস করতে চান তাহলে আপনারা ইনবক্স করতে পারবেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন আছে, আচ্ছা কোন স্যার ম্যাডামরা এক্সাম নেন? আচ্ছা, আমাদের বিসিপিএস এ যে স্যার ম্যাডামরা, মানে হচ্ছে যে স্যার ম্যাডামরা এফসিপিএস করা, ঠিক আছে, এফসিপিএস করা, আপনি যে ইনস্টিটিউশনে আপনি কাজ করতেছেন সেখানে যে স্যার ম্যাডামরা এফসিপিএস করা তারাই মেইনলি হচ্ছে বিসিপিএস এ মেম্বার, তাই না? তারাই পরীক্ষা নেবেন, ফেলো মেম্বার তারাই পরীক্ষা নেবেন আপনার, ঠিক আছে। রেডিওলজি যেমন আমাদের সময় কারা কারা আসছে, আমাদের সময় আসছে হচ্ছে আশরাফ স্যার, তরিকুল স্যার, মানে যারা হচ্ছে এফসিপিএস, ঠিক আছে, ঠিক আছে, দোজা ম্যাডাম, ঠিক আছে, তারাই, হ্যাঁ। কিন্তু এমডি করা যে স্যার ম্যাডামরা বিএসএমএমইউ, তারা হচ্ছে এমডি রিলেটেড ওই পরীক্ষাগুলো নেন। আমাদের মেইনলি হচ্ছে এফসিপিএস এর যারা
আমাদের বিসিবিএস এর ফেলো তারাই শুধু পরীক্ষা নেবেন, ঠিক আছে, এখন পর্যন্ত আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।